সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। আচ্ছা, একজন মানুষ ঠিক কতটা সাহসী হলে আস্ত একটা সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে পারেন? আজ আমরা ঠিক এমনই একজন কিংবদন্তির জীবন আর তার এক অসাধারণ সৃষ্টির গভীরে যাব। এমন এক কবিতা যা বাংলার প্রকৃতি আর মানুষের আত্মাকে একেবারে এক সুতোয় গেঁথে ফেলেছে। তো চলুন শুরু করা যাক। আমার দেশের মাটিতে আমার প্রাণ, শুধু এই একটা লাইন। কবিতার একেবারে শুরুতেই এই গভীর আর আবেগময় কথাটা দিয়ে কবি বুঝিয়ে দিয়েছেন এই দেশের মাটির সাথে তার অস্তিত্ব ঠিক কতটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এটাই আসলে তার পুরো জীবন আর সব কাজের মূল ভিত্তি। পর্ব ১, জননী সাহসিকা সুফিয়া কামাল, সংগ্রাম ও শিল্পের এক জীবন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই জননী সাহসিকা বা সাহসের মা উপাধিটা। চারিপাশের পরিবেশ যখন চরম প্রতিকূল, তখনও একটা প্রগতিশীল সমাজ গড়ার জন্য আজীবন লড়াই চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে এদেশের সাধারণ মানুষ তাকে এত বড় একটা সম্মানে ভূষিত করেছে। তার এই অবিচল সংগ্রামই কিন্তু তাকে কালজয়ী করে রেখেছে। তার এই অবিশ্বাস্য জীবনের পথ চলাটা একটু খেয়াল করলেই বোঝা যায় তিনি কতটা সক্রিয় ছিলেন। ১৯১১ সালে বরিশালে জন্ম, এরপর ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি গুরুত্বপূর্ণ জাতীয় বাঁকে তার বলিষ্ঠ উপস্থিতি দেখা যায়। এত ঝড়ঝাপটার মাঝেও বাংলা ভাষার প্রতি তার যে অটুট ভালোবাসা, সেটা কিন্তু এক চুলও কমেনি। আর তার সাহিত্যকর্ম, সে তো এক বিশাল ভাণ্ডার। নিজের জীবনে অনেক ব্যক্তিগত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও তিনি নিরলসভাবে লিখে গেছেন। তার লেখার ভাষা এতই সহজ সরল আর ছন্দ এতটাই মিষ্টি যে পড়লেই মন ছুঁয়ে যায়। সাঝের মায়া, উদ্দাত্ত পৃথিবীর মতো কাব্যগ্রন্থ কিংবা ৭১-এর ডায়েরির মতো স্মৃতিকথা, এগুলোর জন্যই তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক থেকে শুরু করে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্টের মতো অসংখ্য সম্মাননা পেয়েছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পর্ব ২, আমার দেশ প্রকৃতির রূপ, কবিতার মর্মার্থ উদ্ঘাটন। এই কবিতায় বাংলার প্রকৃতির দারুণ একটা দ্বৈত রূপ ফুটে উঠেছে। একদিকে একদম স্নিগ্ধ একটা ছবি, সহনীয় রৌদ্রতাপ, মিষ্টি বৃষ্টি, যার ফলে মাঠ ভরে উঠছে সোনালি ধান, সবুজ পাট আর নানা রঙের ফুলে। আবার অন্যদিকে ভয়ঙ্কর বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের এক রূঢ় বাস্তবতা। এই দুর্যোগগুলো যেন প্রতিনিয়তই ভূখণ্ড আর সাধারণ মানুষের সহ্য শক্তির চূড়ান্ত পরীক্ষা নিয়ে চলেছে। পর্ব ৩, দুর্যোগ এবং ঘুরে দাঁড়ানো, মানুষের অদম্য প্রাণশক্তি। এখানে সত্যি অবাক করার মতো বিষয়টা হলো এই অসাধারণ রূপকটা। এত ভয়াবহ ধ্বংসলীলার মাঝেও নুহের কিস্তির ভেসে থাকা আর শান্তির কোপদ বা পায়রার ফিরে আসা, এটা আসলে কি? এটা হলো চরম বিপদের মাঝেও বেঁচে থাকা আর নতুন করে স্বপ্ন দেখার একটা দুর্দান্ত প্রতীক। আর ঠিক পরের লাইনেই দেখা যায় মানুষের ঘুরে দাঁড়ানোর সেই অবিশ্বাস্য চিত্র। বন্যার জলে সব ভেসে যাওয়ার পরও কিন্তু মনোবল ভেঙে পড়ে না। যখন এই নতুন চর জাগে, সবাই মিলে আবারও সেখানে পাশাপাশি ঘর বাঁধে। একতাবদ্ধ হয়ে নতুন করে শুরু করার এই যে অদম্য স্পৃহা, এটা সত্যি অনুপ্রেরণা জাগায়। পর্ব ৪, সম্প্রীতি এবং মহামিলন, বৃহত্তর বার্তা। নদীগুলোর সাগরে গিয়ে মেশা দৃশ্যটা একটু কল্পনা করা যাক। এখানে এটাকে একটা অপূর্ব রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক যেভাবে অনেক নদী গিয়ে বিশাল সাগরে মেশে, ঠিক তেমনি লক্ষ লক্ষ মানুষ তাদের প্রতিদিনের আনন্দ বেদনায় একে অপরের সাথে প্রাণে প্রাণে মিলে যায়। এটাই হলো সেই মহামিলন যা পুরো সমাজকে একটা অভিন্ন সুতোয় শক্ত করে বেঁধে রাখে। তো এই সব কিছু মিলে আসলে কি দাঁড়াচ্ছে? এই কবিতায় মূলত একটা প্রগতিশীল সমাজ গড়ার খুব স্পষ্ট একটা পথ দেখানো হয়েছে। প্রথমত, দুর্যোগের সময় সবাইকে পাশাপাশি থাকতে হবে। দ্বিতীয়ত, যারা বিপদে আছেন বা যারা সমাজের জ্ঞানীগুণী জন, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো পারস্পরিক সেবা, সাম্য আর ভালোবাসার আদান প্রদান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর মানবিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সমাজের এর চেয়ে সুন্দর বর্ণনা আর কী হতে পারে? আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।